নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি মেজর 7 পেপারের সাজেশন দিচ্ছি 19 ও 20 শতকের উপন্যাস ও ছোট গল্প পাঠ। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বিষবৃক্ষ থেকে প্রশ্ন দিচ্ছি মান 10-এর জন্য। বিষবৃক্ষ উপন্যাসে কুন্দনন্দিনী চরিত্রের ভূমিকা ও গুরুত্ব বিচার করো। বিষবৃক্ষের কথাবস্তু বিশ্লেষণ করে উপন্যাস শিল্প হিসাবে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাসে নগেন্দ্র চরিত্রটির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। মান 5-এর জন্য পড়বে বিষবৃক্ষ উপন্যাসে দেবেন্দ্র চরিত্রটির পরিচয় দাও। বিষবৃক্ষ উপন্যাসের চিঠিগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবার আসি পল্লী সমাজ থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ থেকে মান 10-এর জন্য প্রশ্ন। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের দ্বন্দ্বময় সম্পর্কে আলোচনা করো, অথবা পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের প্রেম কিভাবে আকর্ষণ ও বিকর্ষণের দ্বন্দ্বে জটিল হয়ে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও, অথবা রমা ও রমেশের প্রেমই এই উপন্যাসের সর্বাপেক্ষা জটিল ও দূরধিগম্য বিষয়। শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে এই উক্তিটির মূল্যায়ন করো, অথবা কাহিনীতে শরৎচন্দ্র সামাজিক সংস্কার, জাতিভেদ সংস্কার, বৈধব্য সংস্কারের ঊর্ধ্বে উঠে প্রেমের বিচিত্র জটিল গতিকে মানব মনে তার প্রতিক্রিয়াকে অনুধাবন করতে বসে প্রেমরসের সার্থক পরিবেশন করেছেন। মন্তব্যের আলোকে পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের সম্পর্কটি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই পড়বে। আসার চান্স প্রবল রয়েছে, 90% চান্স রয়েছে এটা আসার। তো পরের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্রটি আলোচনা করো, অথবা পল্লী সমাজ উপন্যাসের নায়ককে নায়ক চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, কাহিনী বিশ্লেষণ করে পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সঙ্গত হয়েছে কিনা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের অথবা পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। পল্লী সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বেশ্বরী আলোচনা করো, অথবা পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরী চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত সমাজচিত্র আলোচনা করো, অথবা পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত আর্থসামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো, অথবা পল্লী সমাজের নীচতার একাধিক চিত্র আঁকা হয়েছে পল্লী সমাজ গ্রন্থে, উপন্যাসের কাহিনী অবলম্বনে এই ধরনের নীচতার কয়েকটি ছবি অঙ্কন করো। পল্লী সমাজ উপন্যাসের শিল্পী শরৎচন্দ্র অপেক্ষা সমাজতাত্ত্বিক শরৎচন্দ্র জয়ী হয়েছেন। শিল্পী শরৎচন্দ্র অপেক্ষা সমাজতাত্ত্বিক শরৎচন্দ্র জয়ী হয়েছেন, মন্তব্যটি বিচার করো। সামাজিক উপন্যাস হিসেবে পল্লী সমাজ কতটা সার্থক আলোচনা করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিতর্কিত ও জনপ্রিয় উপন্যাস পল্লী সমাজ, এই বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। পল্লী সমাজ উপন্যাসে বেনি ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি, ধর্মদাস চরিত্র তিনটি বিচার করো। এখানেও 9টা কোশ্চেন রয়েছে। 9টা কোশ্চেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, সেখান থেকেই পরীক্ষায় আসবে। 1-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 2-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 3-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 4-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং 5-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো, এই 5টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। মান 5-এর জন্য পড়বে কাশী যাত্রার আগে বিশ্বেশ্বরী ও রমেশের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার বর্ণনা দাও। না, অত টাকা লোকসান আমি করতে পারবো না, কে কাকে কথা বলেছে, বক্তার মানসিকতার পরিচয় দাও। রমেশ একটা আদর্শের প্রতীক, তোমার অভিমত অনুসারে আদর্শের বর্ণনা দাও। কে গো, কই গো, বাবাজি কোথায় গো বলিয়া একটি শীর্ণকায় মণ্ডিত শ্রু প্রাচীন ব্রাহ্মণ প্রবেশ করলো। বাবাজি বলতে কাকে বোঝানো হয়েছে, শীর্ণকায় ব্রাহ্মণটি কে এবং তার প্রবেশের কারণ কি, সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে হয়তো তোমাদের 2খানা করতে দিতে পারে। এবার 5 নম্বরে আড়াই করে থাকতে পারে, আর যদি একটা আসে তো 5 নম্বর চরিত্র বিশ্লেষণ করে, এরকম আসলে 5 নম্বরে। তো বিশ্বেশ্বরীর চরিত্র, তারকেশ্বরের ঘটনা, বেনি ঘোষাল চরিত্র, কুয়াপুর ও পীরপুর গ্রাম, এই হলো তোমাদের মান 5। এবার বিবাহের বিজ্ঞাপন থেকে কোশ্চেন পড়বে মান 10-এর জন্য। বিবাহের বিজ্ঞাপন গল্পটি একটি নিরীহ পরিহাস দিয়ে শুরু হলেও পরিণতি হয় এক অপ্রত্যাশিত ঘটনায়। গল্পের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। বিবাহের বিজ্ঞাপন গল্পের মূল চালিকা শক্তি হলো রাম অবতারের কর্ম, যা তার পরিণতির কারণ হয়। গল্পের ঘটনা প্রবাহ অনুসরণ করে এই মন্তব্যটি কতখানি সত্যি তা যুক্তিসহ আলোচনা করো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে হাস্যরস সৃষ্টি ও কৌশলগুলি আলোচনা করো। বিবাহের বিজ্ঞাপন এই নামকরণটি কতখানি সার্থক, গল্পের সূচনা
ঘটনা বিস্তার এবং পরিণতির সঙ্গে শিরোনামের সম্পর্ক স্থাপন করে তোমার মতামত দাও। এবার দেখো, একটা তোমাদের বলে রাখি, বিবাহের বিজ্ঞাপন এটা কিন্তু একেবারে নতুন গল্প। এখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই পড়ে রাখবে, যেটা এখানে আমি ইনডাইরেক্টলি যুক্ত করা হয়েছে। যাই হোক, এই যে এক একটা ধরো, তো এই গল্পের বিষয়বস্তু এবং নামকরণ অবশ্যই পড়ে রাখবে, কারণ এটা নতুন যুক্ত হয়েছে। এখানে কিন্তু বিষয়বস্তু এবং নামকরণ আসার চান্স প্রবল রয়েছে। তো মান 5, মহাদেব মিশ্র ও কানাইয়ালাল কিভাবে রাম অবতারকে প্রতারণা করার পরিকল্পনা করেছিল, তাদের পাঠানো ছবি ও চিঠির ভূমিকা আলোচনা করো। গল্প শেষে রাম অবতার কিভাবে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করে, এই পরিণতির মধ্যে যে পরিহাস লুকিয়ে আছে তা ব্যাখ্যা করো। পাত্র হিসেবে সাড়া দিয়ে রাম অবতার মুরলীধর লালকে যে চিঠি লিখেছিল তার বিষয়বস্তু কী ছিল এবং তার মধ্য দিয়ে চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়। সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্র মান 10-এর জন্য পড়বে। সংসার সীমান্তে গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা কাহিনী অবলম্বনে আলোচনা করো। সংসার সীমান্ত গল্পে ফুটে ওঠা জীবনের সামাজিক বাস্তবতা, চূড়ান্ত ট্র্যাজেডি নিজের ভাষায় লেখো। প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পে অঘোর দাস চরিত্রটি জটিল মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। ছন্ন ছাড়া জীবনের স্থান হইতে স্থানান্তরের ভাগ্যের তারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়া ফিরিয়াছে। সংসার সীমান্ত গল্পের কাহিনী অনুসারে রজনী ও অঘোরের সংসার স্বপ্ন ও তার করুণ পরিণতির বিশ্লেষণ করো। মান 5-এর জন্য পড়বে সংসার সীমান্ত গল্পে রজনী চরিত্রটির বিবর্তন আলোচনা করো। এক্ষেত্রে বলে রাখি, রজনী চরিত্র কিন্তু মান 10-এর জন্য গুরুত্বপূর্ণ। গল্পের শেষে রজনীর প্রতীক্ষারত অবস্থাটি গল্পের মূল ভাবের সঙ্গে কিভাবে সম্পর্কিত তাৎপর্য বুঝিয়ে দাও। গল্পের পটভূমি কাহিনীতে কিভাবে এক বিশেষ মাত্রা যোগ করেছে তা আলোচনা করো। পটভূমি বলতে বিশ্রী বাদলের রাত, শহরের প্রান্তের কুৎসিত গলি প্রভৃতি। শ্রীপতি সীমান্ত বনফুলের মান 10-এর পড়বে। বনফুলের শ্রীপতি সীমান্ত গল্প নাম চরিত্রটির বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্ন মতিত্ব এবং মানবিকতার যে পরিচয় পাওয়া যায় তা গল্প ঘটনা অবলম্বনে বিস্তারিত আলোচনা করা যায়, অথবা নাম চরিত্রটি সম্পর্কে আলোচনা করে, এইভাবেও কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। শ্রীপতি সামন্ত গল্পে হাস্যরসের আড়ালে ঔপনিবেশিক মানসিকতা এবং শ্রেণী বৈষম্যের যে সূক্ষ্ম সমালোচনা ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো, অতি গুরুত্বপূর্ণ রয়েছে, এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়ে গেল, কোন পরিস্থিতিতে কার মাথায় এই বুদ্ধি খেলেছিল সেই বুদ্ধির প্রয়োগ এবং তার অপ্রত্যাশিত পরিণতির গল্পের ঘটনা অনুসারে বর্ণনা করে। এক্ষেত্রে বলে রাখি, এই লাইনটা অতি গুরুত্বপূর্ণ, যেটা মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শ্রীপতি সীমান্ত গল্পটিকে একটি সার্থক ছোট গল্প হিসাবে বিচার করো, অথবা এর নামকরণের সার্থকতা অথবা বিষয়বস্তু অবশ্যই পড়ে রাখবে। নামকরণের সার্থকতা ছোট গল্প হিসাবে বিচার করো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এবারে আসতে পারে। এবার দেখো, এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ো, অবশ্যই বিষয়বস্তু তোমরা ভালো করে পড়তে পারবে, এটাই বিষয়বস্তু থেকে রিলেটেড, এবং বিষয়বস্তু ভালো জানা থাকলে এবং শেষে হয়তো তোমরা এটা এতটুকু লিখে দিতে পারো যে উপরের বিষয়বস্তু আলোচনা করে বোঝা গেল যে নামকরণ একদম যথাযথ হয়েছে, এরকমভাবেও তোমরা করতে পারো। অর্থাৎ 1-এর কোশ্চেন, 2-এর কোশ্চেন এবং 4-এর কোশ্চেন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 5-এর জন্য পড়বে দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। বক্তাকে কোন প্রসঙ্গে তিনি এই উক্তিটি করেছিলেন, এই উক্তির মাধ্যমে তার চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়। কটা বাঙালি আপ দেখা হয়, জাত তুলকে গালাগালি দেওয়া কোনো দিশি ভদ্রতা রে বাবু। বক্তা কাকে কেন এই কথা বলেছিল, এর ফলে পরিস্থিতি কিভাবে পাল্টে গেছিল। গল্পের শেষে ট্রেনের টিকিট পরীক্ষক এবং সহযাত্রী সাহেবটির প্রতি শ্রীপতি সামন্তের আচরণের মধ্য দিয়ে তার চরিত্রের কোন মহৎ দিকটি উন্মোচিত হয়েছিল তা আলোচনা করো। এটিও একটি গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন। শ্রীপতি সামন্তের বাহ্যিক পোশাক পরিচ্ছদ এবং তার ভেতরের ব্যক্তিত্বের মধ্যে যে বৈপরীত্য লেখক তা কিভাবে ফুটিয়ে তুলেছেন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। গল্পের শুরুতে এবং বিভিন্ন পরিস্থিতিতে শ্রীপতি সামন্তের একটা এই সাধারণ ইচ্ছা পূরণের চেষ্টার মধ্য দিয়ে গল্পটি কিভাবে এক অসাধারণ দিকে মোড় নিল তা সংক্ষেপে আলোচনা করো। এবার বিছন গল্পে মহাশ্বেতা দেবী কিভাবে আদিবাসী সাঁওতাল সমাজের জীবনযাত্রা, শোষণ, বঞ্চনা এবং প্রতিবাদের চিত্র তুলে ধরেছেন তা দুলন মাঝি চরিত্র অবলম্বনে আলোচনা করো বা দুলন মাঝির চরিত্র বর্ণনা করো। বিছন গল্পের নামকরণ কতখানি সার্থক, মূল কাহিনীর সঙ্গে বিছন অর্থাৎ বীজ ধানের প্রতীকী সম্পর্ক স্থাপন করে তোমার মতামত দাও। অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
নামকরণ কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা যদি ভালো করে তোমরা পড়ো, এই প্রশ্নটা কিন্তু বিষয়বস্তু রিলেটেড কোশ্চেন। বিষয়বস্তু রিলেটেড কোশ্চেন পড়া অবশ্যই উচিত, এবং এখান থেকে তোমরা বিষয়বস্তু যদি আসে এই প্রশ্নটাই তোমরা অ্যান্সার লিখলে কিন্তু হয়ে যাবে। মহাশ্বেতা দেবী বিছন গল্পে শোষক শ্রেণীর প্রতিনিধি হিসাবে মহাজন এবং সরকারি আমলাদের যে চরিত্র যেভাবে চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, হায় রে বিছন কত জমি। এই প্রশ্নটা দেখো, এই উক্তিটির আলোকে দুলন মাঝির স্বপ্ন ও স্বপ্নভঙ্গের করুণ কাহিনীটি বর্ণনা করো। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আরে বাপ তুলে বল। এইটা হচ্ছে, এর থেকে প্রশ্ন আসবে। দেখো অনেক বড় লাইন, প্রতিটা লাইন পড়লে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। দুলন মাঝি কিভাবে তার জমির মালিকানা হারিয়েছিল এবং তার বিরুদ্ধে সে কিভাবে প্রতিবাদ সংগঠন করার চেষ্টা করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্পে সাঁওতাল সমাজের ঐক্য ও সমষ্টিগত প্রতিবাদের চিত্রটি কিভাবে ফুটে উঠেছে, তার প্রতিবাদের পদ্ধতি ও পরিণতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। বিছন গল্পে আশরফি সিং চরিত্রটি শোষক ব্যবস্থার প্রতীক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। অবশ্যই গুরুত্বপূর্ণ চরিত্রগুলি। দুলনের স্ত্রী এবং লক্ষ্মণ সিংয়ের কথোপকথনের মধ্য দিয়ে গল্পের কাহিনী কিভাবে নতুন মোড় নেয় তা সংক্ষেপে লেখো। এবার আসি মান 2। মান 2-এ সাজেশন দেওয়া খুবই কঠিন, কারণ এই সব পেপারে অতিরিক্ত কোশ্চেন রয়েছে, অনেকগুলো গল্প রয়েছে, প্রতিটা লাইন থেকেও হয়তো একটা দেখো শর্ট কোশ্চেন হতে পারে। তাই যে শর্ট কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এর থেকেও বাইরে তোমাদের পড়তেই হবে। তবে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, এগুলো বাদ দেওয়া যাবে না। দেখে নাও তোমরা, প্রতিটা পড়লে ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। দেখে নাও, এই শর্ট কোশ্চেনগুলো পাশে দেওয়া আছে, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, তোমাদের অসুবিধা হবে না। তবে এগুলো টেক্সট যদি রিডিং দাও, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যান্সার। আর বেশিরভাগ গল্প কিন্তু নতুন যুক্ত হয়েছে, গল্পগুলো কিন্তু অনেকেরই জানা নেই, ভালো করে তোমরা একটু রিডিং দেবে। যাই হোক, এই হলো সাজেশন, ভালো করে পড়ো। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।